হ্যালো গাইস, তো আজকে আমরা শিখব নতুন একটি টপিক, যেটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশ বা বক্তব্যের অংশ। এই পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ এটা যদি আমরা ভেঙে ভেঙে দেখি, তো দেখো, পার্ট কথার অর্থ অংশ এবং স্পিচ কথার অর্থ বক্তব্য বা বাক্য। পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ। তো প্রথমেই আমরা জেনে নেব পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা কি। পার্টস অফ স্পিচের সংজ্ঞা হলো বাক্যে ব্যবহৃত পার্টস অফ স্পিচের সংজ্ঞা হলো বাক্যে ব্যবহৃত এক একটি শব্দই হলো পার্টস অফ স্পিচ। বাক্যে ব্যবহৃত অর্থাৎ যে সকল শব্দগুলি বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে পার্টস অফ স্পিচ বলা হয়। কেমন? যদি আমরা দেখি একটা উদাহরণ, যে হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল এটি একটি বাক্য এবং এই বাক্যের মধ্যে হি গোজ টু স্কুল প্রত্যেকটি শব্দই হলো একটি একটি আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। যেমন এখানে হি হচ্ছে নাউন, গো ভার্ব, টু প্রিপোজিশন আর স্কুল নাউন। তো বাক্যের মধ্যে যে কোনো বাক্যের বাক্য তৈরি হয় পার্টস অফ স্পিচ দ্বারা। অর্থাৎ পার্টস অফ স্পিচকে এক কথায় আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত শব্দ। বাক্যে যে যে শব্দ ব্যবহৃত হয় প্রত্যেকেরই আলাদা আলাদা নামে আমরা চিনি, সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এবার আমরা দেখব যে পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কি কি। তো দেখো, পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টি প্রকার দ্বারাই পার্টস অফ স্পিচের গঠন হয়ে থাকে। তো এবার আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি বুঝবো। যেমন প্রথমে যদি আমরা দেখি নাউনকে, নাউন যাকে বাংলায় বিশেষ্য বা নামপদ হিসেবে চেনা যায়। নাউনকে বাংলায় বিশেষ্য বা নামপদ হিসেবে আমরা জানি। তো নাউনের সংজ্ঞা কি হবে? যে শব্দের দ্বারা যে কোনো ধরনের নাম বোঝায়, যে শব্দের দ্বারা যে কোনো ধরনের নাম বোঝায়। সেটি ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, যে কোনো জিনিসের নাম বোঝালেই সেটি হবে নাউন। তো নাউন কথার অর্থ কি? তাহলে বিশেষ্য বা নামপদ। অর্থাৎ এটাকে যদি আমরা ইংলিশ ডেফিনিশন দেখি, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাম বোঝালেই সেটি হয় নাউন।
এবার নাউনের অনেক ভাগ আছে, কিন্তু এগুলো আমি প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো। নাউনের সম্বন্ধিত যত তথ্য আছে সেটা আমি আলাদা আলাদা করে বানাবো। এখানে শুধুমাত্র পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানতে এসেছি আমরা, তো শুধুমাত্র পার্টস অফ স্পিচ সম্বন্ধেই জানবো, এদের ডিটেলস আলোচনা পরবর্তী ভিডিওতে হবে। তো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এক্সাম্পল কেমন হতে পারে? যেমন রাহুল, তারপর কলকাতা, টাইগার, এগুলো সবই হলো নাউন। এবার আমরা দেখব প্রোনাউন, যাকে বাংলায় সর্বনাম বলা হয়। প্রোনাউন কাকে বলে? যে শব্দ নাউনের পরিবর্তে বসে, যে শব্দ নাউন এর পরিবর্তে বসে, যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকেই প্রোনাউন বলা হয়। অর্থাৎ কি? যদি আমি দেখি যে আমি বলি যে কোনো একজন ইন্ডিভিজুয়াল একটা ব্যক্তি, যার নাম ধরে নাও সাহিল, সাহিল ইজ আ গুড বয়, সাহিল ইজ এ গুড বয়, সাহিল একটি ভালো ছেলে। তো এখানে সাহিলের সম্বন্ধে যে অন্য কোনো কথা আমরা বলতে চাই যে সে একটি ভালো স্টুডেন্ট, তখন কিন্তু আমাদের আর এখানে সাহিল নামটা ব্যবহার করা দরকার নেই। সেখানে আমরা যদি হি ব্যবহার করি, হি ইজ এ গুড স্টুডেন্ট। তো এখানে এই হিটা হলো প্রোনাউন। অর্থাৎ কি? এই যে নাউন সাহিল, তার বদলে আমরা কি ব্যবহার করলাম? হি। তো নাউনের পরিবর্তে যেটা বসে, পরিবর্তে তার জায়গায় যে বসে, সেটাই হলো প্রোনাউন। ওই জন্য এটাকে আমরা বলবো প্রোনাউন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে বাংলায় বলা হয় বিশেষণ। অর্থাৎ যে শব্দ নাউন কিংবা প্রোনাউনের দোষ গুণ বোঝায়, যে শব্দ নাউন কিংবা প্রোনাউনের দোষ গুণ বোঝায়, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। তো কেমন? ধরে নাও আমরা বললাম যে রাহুল ইজ এ টল বয়, রাহুল ইজ এ টল বয়। তো রাহুল নাউন, বয়ও নাউন, রাহুল নাউন, বয় নাউন। কিন্তু এখানে যে টল, রাহুল ইজ এ টল বয়, তো এখানে এই যে রাহুল ইজ এ টল বয়, এখানে টলটি হলো অ্যাডজেক্টিভ। কেন? কারণ অ্যাডজেক্টিভ কথার অর্থ কি? অ্যাডজেক্টিভ কথার অর্থ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝাবে। তো এখানে রাহুলের যে, রাহুল কেমন ছেলে? রাহুল একটি লম্বা ছেলে, টল বয়। কেমন ছেলে? লম্বা ছেলে। তো এখানে রাহুলের গুণ বোঝানো হচ্ছে যে রাহুল একটি লম্বা ছেলে, ওই জন্য এই টলটা হলো অ্যাডজেক্টিভ। তো এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন শর্ট, গুড, ব্যাড, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এরকম কিছু বোঝালেই সেটা হবে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখব ভার্ব। ভার্বকে বাংলায় বলা হয় ক্রিয়া।
অর্থাৎ যেটা আমাদের ইংরেজির সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কেমন? কারণ আমাদের সারাদিনে প্রচুর রকমের কাজ করতে হয়, তো সেই কাজগুলোকেই ইংলিশে বলা হয় ভার্ব। আর এই ভার্বই টেন্স থেকে শুরু করে ইংলিশের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। যে স্টুডেন্টের ভার্বটা ক্লিয়ার আছে তার ইংলিশের অনেক কিছুই ক্লিয়ার আছে। তো দেখো, ভার্ব কাকে বলে বা ক্রিয়া কাকে বলে? যে শব্দের দ্বারা কাজ করা বোঝানো হয় তাকে ভার্ব বলে। যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় তাকেই ভার্ব বলা হয়। কেমন? দেখো, যেমন যদি আমি বলি যে আই প্লে ব্যাডমিন্টন, এখানে এর বাংলা হলো আমি ব্যাডমিন্টন খেলি। তো এই প্লে কথার অর্থ হচ্ছে খেলা, সেই ক্ষেত্রে এটি হলো একটি ভার্ব। এরকম আরো অনেক ভার্ব আছে, যেমন গো, সিট, ইট, ড্রিঙ্ক, ফ্লাই, এটসেট্রা। এইগুলো প্রত্যেকেই হলো ভার্ব। তো এরপরে আমরা দেখব অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? যে সকল শব্দ ভার্বের দোষগুণ বোঝায়। অ্যাডজেক্টিভটা কি ছিল? যেটা নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝায়। আর অ্যাডভার্ব হলো যেটা ভার্বের দোষগুণ বোঝায়। অর্থাৎ সংজ্ঞা হিসেবে লিখতে পারি যে শব্দ দ্বারা ভার্ব এর দোষ, গুণ, অবস্থা বোঝানো হয় তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ যে শব্দ দ্বারা ভার্বের দোষ, গুণ, অবস্থা বোঝানো হয় তাকেই অ্যাডভার্ব বলা হয়। এর এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? যে টিনা runs slowly. টিনা runs slowly। এখানে রান কথার অর্থ হচ্ছে দৌড়ানো, আর পুরো সেন্টেন্সটির বা বাক্যটির মানে হলো টিনা আস্তে আস্তে দৌড়াচ্ছে। তো টিনা কেমন ভাবে দৌড়াচ্ছে? স্লোলি, অর্থাৎ আস্তে আস্তে। তো টিনার দৌড়ানোরই একটা দোষ এখানে বোঝাচ্ছে বা গুণ বোঝাচ্ছে, যে সে আস্তে আস্তে দৌড়াচ্ছে। সেই জন্য এই স্লোলিটাই হলো অ্যাডভার্ব। আর রানটা হলো, রান ভার্বটাকে স্লোলি কোয়ালিফাই করছে, সেই জন্য এটাকে বলা হয় অ্যাডভার্ব। অর্থাৎ স্লোলি রানের দোষ, গুণ বোঝাচ্ছে। এবার আমরা আসবো নেক্সট, অর্থাৎ প্রিপোজিশনকে বাংলায় বলা হয় অনুসর্গ। তো প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস গ্রামারের। কারণ এই প্রিপোজিশন শুধুমাত্র 5, 6, 7, 8 বলে নয়, এমনকি 12 অবধি এক্সামে আসে। তো এর ওপরে বিস্তারিত আলোচনা আমি একটি ভিডিও দিয়ে দেব, কিন্তু আপাতত আমরা এর মূল জিনিসটাকে শিখে নেব যে প্রিপোজিশন অর্থাৎ অনুসর্গ কি। দেখো, প্রিপোজিশনের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের মান উন্নয়ন করে এবং বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলা হয়। কেমন? অর্থাৎ যদি এখন আমরা বলি দ্য ক্যাট
is. The cat is on the table. The cat is on the table. এখানে দেখো এই যে the table একটি নাউন, তো এখানে the ক্যাটটাও নাউন, কিন্তু the cat is on the table এর মানে হলো বিড়ালটি টেবিলের ওপরে আছে। তো এখানে এই যে অন কথার অর্থ হচ্ছে উপরে, এটি একটি প্রিপোজিশন। এর কাজ কি? এর কাজ হলো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের মানটাকে উন্নয়ন করা এবং বাক্যের এই একটা শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করা। কেমন ভাবে করেছে সম্পর্ক স্থাপন? দা টেবিল আর দা ক্যাট, যদি আমরা এখানে অনটাকে না দিতাম তাহলে এখানে সেন্টেন্সটি এইরকম হতো, দ্য ক্যাট ইজ দ্য টেবিল, যেটা পুরোপুরি অযথাযথ। অর্থাৎ সেই জন্য কিছু কিছু জায়গায় বাক্যের একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপনের জন্য আমরা প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো কিছু প্রিপোজিশন হলো ইন, টু, অ্যাট, উইথ, বাই, ফ্রম, ফর, এটসেট্রা এটসেট্রা। আরো অনেক আছে, এগুলো আমি ডিটেলসে একটা অন্য ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। এরপরে আমরা নেক্সটে যাব। কনজাংশনকে সংযোজক অব্যয় বলা হয়, কিন্তু যেহেতু আমাদের বাংলাটার প্রয়োজন অতটা নেই, শুধুমাত্র জেনে রাখলেই হবে, সেই জন্য আমরা সংযোজকও বলতে পারি। এবার দেখো কনজাংশনের সংজ্ঞা হিসেবে আমরা কি জানবো। কনজাংশনের সংজ্ঞা হিসেবে আমরা দেখব যে শব্দ দুই বা তার বেশি শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যে শব্দ দুই বা তার বেশি শব্দ বা বাক্যকে যুক্ত করে। কেমন? দেখো, রাম অ্যান্ড শ্যাম আর গুড ফ্রেন্ডস। এখানে রাম এবং শ্যামকে যুক্ত করেছে কে? অ্যান্ড, সেই জন্য এটাকে আমরা বলবো কনজাংশন। এরকম আরো অনেক কনজাংশন আছে, যেমন অর, বাট, ইয়েট, এটসেট্রা। এবার আমরা শিখবো ইন্টারজেকশন, যেটাকে বাংলায় বলা হয় আবেগ বা আবেগ সূচক অব্যয়। তো আমি এটা আগেও বলেছি যে বাংলাটা নিয়ে আমাদের বেশি মাথামাতি করে লাভ নেই। আমরা যদি ইংলিশটা শিখতে চাইছি তো এর বাংলা মানে আবেগ হিসেবে জানলেও হবে, আবেগসূচক অব্যয় হিসেবে জানলেও হবে। তো দেখো এর সংজ্ঞা হিসেবে আমরা দেখতে পারি, যে শব্দ, যে সকল শব্দ দ্বারা মনের, যে সকল শব্দ দ্বারা মনের আবেগ বোঝানো হয় তাকে ইন্টারজেকশন বলা হয়। যে সকল শব্দ দ্বারা মনের আবেগটাকে বোঝানো হয়, যেমন কি এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হুররে, we have won the match। সেন্টেন্সের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা ঠিক যেমনই ছিল এখানেও তেমন, কিন্তু এখানে তফাৎটা এটাই যে ওটা ছিল একটা বাক্য আর এটা হচ্ছে কি শুধুমাত্র একটা শব্দ, অর্থাৎ এই শব্দটা, এইটা নয়, এই শব্দটাই শুধু হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ এইটাকে, এই যে হুররে শব্দটি মনে আবেগ বোঝায়, সেই জন্য এটাকে বলা হয় ইন্টারজেকশন। অর্থাৎ যে শব্দ মনের আবেগ বোঝাবে, যেমন অ্যালাস, ফি, ব্রাভো ইত্যাদি, এগুলো সবই কিন্তু ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন হলো সেই শব্দ যার দ্বারা মনের আবেগ বোঝানো হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো
আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।